ইতিমধ্যেই আমরা পরিচালন মুনাফা বা ক্ষতি পর্যন্ত করে ফেলেছি। তো এরপরে আমাদের শেষ ধাপে এই পরিচালন মুনাফার সাথে বা ক্ষতির সাথে যোগ দিতে হবে অন্যান্য আয়কে। তো অন্যান্য আয় আসলে এর আরেকটি নাম হলো পরোক্ষ অপরিচালন আয়। তার মানে ব্যবসার মধ্যে এমন কিছু আয় আমাদের হয় যেগুলো হয়তো বা ব্যবসা পরিচালনার সাথে ডিরেক্টলি জড়িত নয় বা ব্যবসা পরিচালনার সাথে জড়িত নয়, সেগুলো অন্যান্য জায়গা থেকে হয়তো বা আমাদের আয়টি হচ্ছে। সেটি হচ্ছে পরোক্ষ অপরিচালনায়, তার মানে ব্যবসা পরিচালনা করা ছাড়াই এই আয়গুলো হচ্ছে এবং তাও ইনডিরেক্টলি। এখন এই আয়গুলো, যেহেতু এগুলো আয়ের উদাহরণ, সেহেতু এই আয়গুলো যদি রেওয়া মিলের থাকে সেই ক্ষেত্রে রেওয়া মিলের ক্রেডিট দিকেই থাকবে। তো এখন কি কি আয় এখানে আসতে পারে সেগুলো আমরা একটু দেখি। তো সর্বপ্রথম যে আয়টি থাকতে পারে, আমাদের পরীক্ষায় বাট্টা প্রাপ্তি নামে একটি এন্ট্রি আসতে পারে, যেটা অবশ্যই রেওয়া মিলের ক্রেডিট দিকে থাকবে, থাকলে আমরা লিখে ফেলবো। কমিশন প্রাপ্তি থাকতে পারে, চালানি কারবারের মুনাফা থাকতে পারে, চালানি কারবারের পণ্যের সাথে জড়িত মুনাফা থাকতে পারে। যে কোনো স্থায়ী সম্পদ বিক্রি করে আমাদের প্রফিট কিন্তু হতে পারে, তার মানে স্থায়ী সম্পদ বিক্রিজনিত মুনাফা। পাওনাদারের বাট্টা সঞ্চিতি আমাদের আসতে পারে, তবে মনে রাখতে হবে পাওনাদারের বাট্টা সঞ্চিতি এই এন্ট্রিটি যদি সমন্বয়ে আসে তাহলেই এখানে আসবে, আদারওয়াইজ এটি আসবে না। যদি এটি রেওয়া মিলে থাকে তাহলে এটিকে ডিরেক্টলি পাওনাদার থেকে বাদ দিতে হবে। তার মানে এই সমন্বয়টির আরেকবার কাজ হচ্ছে পাওনাদার থেকে বিয়োগ করে দেওয়া। বাদ বাকি এন্ট্রিগুলো নর্মালি ডিরেক্টলি হয়তোবা রেওয়া মিলেই থাকার কথা। এখন এছাড়া আর কি কি আসতে পারে, আমরা জানি বিনিয়োগ করলে বিনিয়োগের সুদ পাওয়ার একটা ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে বিনিয়োগের সুদ এখানে আসতে পারে, তবে মনে রাখতে হবে বিনিয়োগের সুদের আরো কিছু নাম থাকতে পারে। ফর এক্সাম্পল, প্রদত্ত ঋণের সুদ হতে পারে, সঞ্চয়পত্রের সুদ হতে পারে, সঞ্চয়পত্রের সুদ হতে পারে। এগুলো মোটামুটি ভাবে সবই একই কথা। এরপরে এখানে আসতে পারে শিক্ষানবিশ সেলামি, শিক্ষানবিশ সেলামি এটি একটি আয়। এখানে আসতে পারে উপভাড়া, তার মানে সাবলেট থেকে যে আয়টি হয়। এখানে আরো অনেক রকমের মানে এন্ট্রি আসতে পারে, যেগুলো রেওয়া মিলেও থাকতে পারে বা সমন্বয় থেকেও আসতে পারে। তবে মনে রাখতে হবে এই এন্ট্রিগুলোর সাথে যদি বরাবরের মতো সমন্বয়ে বকেয়া থাকে বকেয়াটাকে যোগ করতে হবে, অথবা যদি সমন্বয়ে অগ্রিম থাকে তাহলে অগ্রিমটাকে বিয়োগ করতে হবে, যেটা আমরা আগেও বলে এসেছি। তাহলে এই এন্ট্রিগুলো ছাড়াও আরো অনেক এন্ট্রি থাকতে পারে, বাট মোটামুটি ভাবে এই এন্ট্রিগুলোকে বেশ কমন ধরা হয়। তবে একটি এন্ট্রি আছে যেটিকে না বললেই নয়, সেটি হলো উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ, এবং মনে রাখতে হবে উত্তোলনের সুদ কিন্তু সমন্বয়েও আসতে পারে, রেওয়া মিলেও আসতে পারে। তার মানে এটা রেওয়া মিলের ক্রেডিট দিকেও আসতে পারে অথবা এটি সমন্বয়েও আসতে পারে। যদি রেওয়া মিলের ক্রেডিট দিকে আসে সেই ক্ষেত্রে তো ডিরেক্টলি একবারই আসবে উত্তোলনের সুদ, এইখানেই আসবে একবার। বাট যদি সমন্বয়ে আসে সেই ক্ষেত্রে কিন্তু আরেকবার কাজ করতে হবে, সেই ক্ষেত্রে মালিকানা সত্ত্ব বা মূলধন থেকে বিয়োগ করে দিতে হবে। এবার ব্যাংক জমার সুদ আসতে পারে, যেহেতু সম্পদের সুদকে আমরা আয় বলি এটাও আসতে পারে। এই সকল এন্ট্রিগুলা যদি আসে এগুলাকে যোগ করলে, এছাড়া আরো অনেক এন্ট্রি থাকতে পারে, বাট এই কয়টা এন্ট্রি সব থেকে বেশি আসে, এগুলোকে যোগ করলে আমরা পেয়ে যাব মোট অন্যান্য আয়। তার মানে এটি হচ্ছে আমাদের মোট অন্যান্য আয়। তাহলে পরিচালন মুনাফার সাথে আমরা এই অন্যান্য আয়টাকে যোগ করব এবং একই সাথে অন্যান্য ব্যয়গুলাকে বাদ দিয়ে দিব।